আচ্ছা, আজকের ক্লাসের হচ্ছে আহ, প্রথম অধ্যায়ে আমি আলোচনা করব হচ্ছে যে আপনার সাবজেক্টিভ প্রবাবিলিটি। আর আরেকটা অংশ আলোচনা করব হচ্ছে যে কোহিরেন্স প্রিন্সিপাল। তো এই দুটো জিনিসই আমাদের সিলেবাসে আছে। তো আমি খুব বেশি ডিপে যাব না, যতটুকু আপনাদের দরকার ঠিক ততটুকুই করানোর চেষ্টা করব। আর এর সাথে একটা জিনিস আপনাদেরকে একটু সেলফ স্টাডি দিব, সেটা হচ্ছে যে বেইজিয়ান থিওরি বা প্রবাবিলিটিতে আপনারা যেটা করে এসেছেন আগেই। তো এজন্য আমি খুব বেশি ডিপে ওটারও যাব না, ওটা আপনাদেরকে দেখতে বলে দিব, কেননা ওটা আপনারা অলরেডি প্রবাবিলিটিতে করে এসেছেন। এখন আসি, আপনারা এতদিন ধরে যে প্রবাবিলিটির আলাপ করেছেন বা যে প্রবাবিলিটি নিয়ে কাজ করেছেন, ওয়েট আমি একটু এটা পেইন্টে ওপেন করি, তাহলে আপনার বুঝতে আরো সুবিধা হবে। তো এই প্রবাবিলিটি গুলো কিন্তু ছিল অবজেক্টিভ প্রবাবিলিটি। কেমন ছিল? যে কোনো একটা ইভেন্ট যখন আপনারা আলোচনা করেছিলেন, যে একটা ইভেন্টের যে আউটকাম গুলো হতে পারে, সেই আউটকাম গুলোর অকারেন্সের প্রবাবিলিটি যখন আপনারা জাজ করেছিলেন, আপনার কাছে এই ডেটা অ্যাভেলেবল ছিল যে একটা কয়েন যদি টস করেন, তাহলে সেই কয়েনের কয়টা পিঠ থাকতে পারে, এই ডেটা আপনার কাছে অ্যাভেলেবল ছিল। অথবা যদি আহ, অন্য কোনো দেখা যাচ্ছে সেলস রেকর্ডের কথা যদি আমি বলি, যে আপনার দেখা যাচ্ছে যে কোনো একটা নতুন প্রোডাক্ট বা এক্সিস্টিং কোনো প্রোডাক্ট নতুন একটা এলাকায় আপনার চলে। তো এই প্রোডাক্টের আগামী মাসের সেলস কেমন হবে, এটার একটা প্রবাবিলিটি আপনারা অ্যাসাইন করতে যদি আপনার বলা হইতো, আপনি নিশ্চয়ই আগের মাসগুলোর যে সেলস ডেটা, এই সেলস ডেটার উপরে আপনি ভরসা করবেন। তো এই ক্ষেত্রে আপনার হিস্ট্রিক্যাল ডেটা অ্যাভেলেবল। তো এই ধরনের প্রবাবিলিটিকে আমরা বলে থাকি অবজেক্টিভ প্রবাবিলিটি। কিন্তু এমন তো কিছু ঘটনা আছে পৃথিবীতে, যে ঘটনাগুলো আসলে আহ, প্রথমবার ঘটে, যার সংশ্লিষ্ট ডেটা, হিস্ট্রিক্যাল ডাটা আপনার কাছে অ্যাভেলেবল নাই। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি এই যে সাবজেক্টিভ প্রবাবিলিটি বলে একটা প্রবাবিলিটি ইউজ করবেন। এটা এন্টায়ারলি সাবজেক্টিভ। এটা হচ্ছে একজন মানুষের ইনটিউশন, একজন মানুষের এডুকেটেড গেস, অর্থাৎ আপনার অভিজ্ঞতার আলোকে আপনি একটা এস্টিমেট করে একটা প্রবাবিলিটি অ্যাসাইন করবেন। কিন্তু এই এস্টিমেটটা কিন্তু যে কেউ করবে না, এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই এস্টিমেটটা কিন্তু যে কেউ করবে না, সে অবশ্যই এক্সপার্ট হবে ওই ফিল্ডে। যেমন এই করোনা ভাইরাস যখন আসলো, এটা কিন্তু এন্টায়ারলি একটা নতুন স্ট্রেন ছিল, যেটা মানব দেহে এর আগে সংক্রমিত হয়নি। কিন্তু এর ক্ষতিকর প্রভাবগুলা কি হবে বা কিভাবে এটি ছড়াতে পারে, বা এর আহ, থেকে সুরক্ষার জন্য আমরা কি ধরনের মেজার গ্রহণ করতে পারি, এগুলো কিন্তু মানুষ যারা এই মেডিকেল ফিল্ডে এক্সপার্ট, তারাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিল। তো এটা মানবদেহে ছড়িয়ে পড়ার, অর্থাৎ এটা প্যান্ডেমিক আকারে ছড়িয়ে পড়ার প্রবাবিলিটি কত, বা তখন কিন্তু একটা পার্সেন্টেজ তারা কিন্তু অ্যাসাইন করেছিলেন। তো এখানে আপনারা দুইটা এক্সাম্পল আমি দিয়েছি। যেমন একটা এক্সাম্পল আমি একটু পড়ে দিচ্ছি, বা আপনারা যদি একটু কাইন্ডলি পড়েন তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে যে বিজনেস অ্যানালিস্ট প্রেডিক্টস দ্য চান্স অফ এমপ্লয়িজ উইল গো অন স্ট্রাইক টু বি 0.20 or 20%। মানে আপনি যদি, মানে এখানে একজনের এক্সাম্পল আনা হয়েছে, যিনি হচ্ছে একটা আপনার ধরেন ধরে নেন একটা গার্মেন্টস কোম্পানির ম্যানেজার। তো উনি অ্যানালাইসিস করে দেখেছেন যে কর্মীদের মধ্যে যে অসন্তোষ আছে, মোটামুটি 20% একটা সম্ভাবনা আছে যে তারা স্ট্রাইক করে বসতে পারে। তো এই যে ম্যাটেরিয়ালটা আমি অনলাইন থেকে নিয়েছি, এটা আহ, কি বলে, জাস্ট বেসিক হিসাবে আমি দেখানোর জন্য। তো আমি আমার ছোটখাটো মানে অনলাইন ঘেটে কিছু ম্যাটেরিয়াল তৈরি করেছি, সেই ম্যাটেরিয়ালটা আপনার সাথে একটু শেয়ার করব। আশা করি বিষয়টা ক্লিয়ার হবে। সবাই একটু ধৈর্য রাখবেন কাইন্ডলি। আচ্ছা, একটুখানি রেসপন্স করেন আমার স্ক্রিন পরিষ্কার কিনা, এবং এতক্ষণ যেগুলো বলেছি এগুলো মোটামুটি আপনারা বুঝেছেন কিনা। জি স্যার। জি স্যার, স্ক্রিন ক্লিয়ার আছে। জি স্যার। জি স্যার। দেখেন, ফার্স্ট লাইনটা যদি আপনারা একটু কষ্ট করে পড়েন,
যে সাবজেক্টিভ প্রবাবিলিটি বলতে এটাই বোঝায় যে একজন মানুষ তার এডুকেটেড গেজের উপরে বেস করে, তার জাজমেন্টের উপর বেস করে এবং তার এক্সপার্টিজের উপর বেস করে সে একটা ইভেন্টের প্রবাবিলিটি অ্যাসাইন করবে। এই মেথডটাকেই বলা বলা হয় যে সাবজেক্টিভ প্রবাবিলিটি ইভালুয়েশন। এই কথাটা সবার কাছে পরিষ্কার কিনা? সবাইকে এই এই বিষয়টা বুঝতে পেরেছেন? ফার্স্ট লাইনটা একটু কষ্ট করে পড়েন যে সাবজেক্টিভ প্রবাবিলিটি ইভালুয়েশন ইনভলভস অ্যাসাইনিং প্রবাবিলিটিস টু ইভেন্টস বেসড অন পার্সোনাল জাজমেন্ট অর বিলিফ রাদার দেন অবজেক্টিভ ডেটা অর ফ্রিকোয়েন্সিস। আপনার কাছে অবজেক্টিভ ডেটা অ্যাভেলেবল নাই, আপনার কাছে এমন কোনো আহ, মানে সোর্সও নাই ডেটা পাওয়ার যেখান থেকে আপনি একদম অ্যাকুরেট ডেটা পাইতে পারেন। তো এই এই ধরনের সিচুয়েশনকে আমরা কি বলে থাকি? যে আনসার্টেন সিচুয়েশন। আমরা কিন্তু ওই যে এর আগের দিনও আলোচনা করেছি যে সার্টেনটি, আনসার্টেনটি এবং রিস্ক, এই তিনটা পর্যায়ের মধ্যে এটা কিন্তু আনসার্টেন সিচুয়েশন। তো আনসার্টেন সিচুয়েশনে মানুষ কি করে সাধারণত? যেমন আমি বলতেছিলাম যে করোনা প্যান্ডেমিক যখন আসলো, তখন কিন্তু মানুষ মেডিকেল প্রফেশনালদের শরণাপন্ন হয়েছে যে আসলে এটা মানুষের মধ্যে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কতটুকু, এটা মানুষকে কি মৃত্যু ঘটাতে পারে নাকি পারে না। তো ডাক্তার বলেছেন যে হ্যাঁ, এটা মানুষের আহ, মোটামুটি 30% চান্স আছে এটা মানুষের মৃত্যু ঘটাইতে পারে। এই প্রবাবিলিটি যে যে তিনি দিলেন, এটা কি ওনার কাছে কংক্রিট কোনো এভিডেন্সের বেসিসে উনি দিয়েছেন, নাকি উনি ওনার এক্সপার্টিজের বা আপনার অভিজ্ঞতার আলোকে এক্সপেরিয়েন্সের বেসিসে দিয়েছেন? একটুখানি রেসপন্স করবেন। তার এক্সপিরিয়েন্সের বেসিসে। এক্স্যাক্টলি। তো এই এই যে পদ্ধতির মাধ্যমে এই প্রবাবিলিটি তিনি অ্যাসাইন করলেন, এটা হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটি ইভালুয়েশন। এখন এই এটা যদি আমরা একটু একটু ডিপলি বুঝতে চাই, এর তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হলো সাবজেক্টিভিটি থাকতে হবে, অর্থাৎ ওই যে যে কথাটা আমি এতক্ষণ ধরে বুঝাইলাম, এটাই হচ্ছে সাবজেক্টিভিটি। অর্থাৎ আপনার কংক্রিট কোনো এভিডেন্স নাই, বাট মানুষের এক্সপেরিয়েন্সের উপর বেস করে আপনি আহ, একটা প্রবাবিলিটি অ্যাসাইন করতেছেন। আরেকটা বিষয় কি হইতে হবে? আনসার্টেনটি থাকতে হবে। এই কথাটা আমি একটু আগেই বললাম যে বিষয়টা সম্বন্ধে আপনার কাছে এনাফ ডেটা নাই, এনাফ অবজেক্টিভ ডেটা নাই। এখানে এই লাইনগুলো শুনে কাইন্ডলি, আমি যেগুলো বলে যাচ্ছি কাইন্ডলি আপনারা এখানে শুনে চোখ বুলায়েন। ইট প্রোভাইডস আ মিনস টু কোয়ালিফাই আনসার্টেনটি হোয়েন অবজেক্টিভ ডেটা ইজ ল্যাকিং। অর্থাৎ আপনার কাছে এনাফ এভিডেন্স নাই, কংক্রিট কোনো এভিডেন্স নাই। আচ্ছা, তখন আপনি কি করবেন? আপনি কি প্রিসাইজ ক্যালকুলেশন করতে পারবেন? প্রিসাইজ ক্যালকুলেশন কিন্তু করতে পারবেন না। তখন ওই যে এক্সপেরিয়েন্সের উপরে ডিগ্রি অফ বিলিফ, অর্থাৎ আমি একটা ডিগ্রি বলে দিলাম যে হ্যাঁ, এটা মোটামুটি এতটুকু সম্ভাবনা আছে এটা সংক্রমণ করতে পারে, এতটুকু সম্ভাবনা আছে যে এই নতুন প্রোডাক্টটা মার্কেটে চলতে পারে। যেমন এতদিন আপনারা প্লাস্টিকের কাপ সিম্পল মানুষ ইউজ করছে, তো এখন হঠাৎ করে আপনি কাগজের কাপ নিয়ে আসলেন, তো কাগজের কাপ কি মানুষ অ্যাকসেপ্ট করবে? তো আপনি আপনার এক্সপার্টিজের উপর, আপনি দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত, আপনি একটা প্রবাবিলিটি অ্যাসাইন করলেন। তো এই যেহেতু আনসার্টেন সিচুয়েশন, আচ্ছা, তো এই দুইটা বৈশিষ্ট্য থাকা লাগবে। একটা কি? যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। আপনি যে ডেটা ছাড়াই নিজে এই জিনিসটা যে দিয়ে দিচ্ছেন একজন আহ, মানুষের পার্সোনাল জাজমেন্টের উপর বেস করে যে আপনি এটা দিয়ে দিচ্ছেন, এই প্রবাবিলিটিটা অ্যাসাইন করতেছেন, এটা কিন্তু একদম ফিক্সড না, একদম কিন্তু ফিক্সড না। এটা কিন্তু আপনার টাইম টু টাইম এটা আপনার আপডেট করা পসিবল। কেননা দেখেন, যখন আপনি একটা গেস করলেন, গেস করার পরে প্রথমবার আপনি প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করলেন, লঞ্চ করার পরে দেখলেন যে আসলে আপনি যেটা যে প্রবাবিলিটি অ্যাসাইন করেছিলেন তার সাথে কতটা কম্প্যাটিবল আপনার আউটকামটা, তখন কিন্তু আপনি জিনিসটারে আপডেট করতে পারেন। এই লাইন তিনটা একটুখানি যদি কষ্ট করে আপনারা একবার পড়তে মনে হয় 30 সেকেন্ডও লাগবে না, একটুখানি একটুখানি কষ্ট করে পড়েন এই তিনটা লাইন। এই যে এই এই অংশটুকু পড়েন, এই অংশটুকু পড়েন। সাবজেক্টিভ প্রবাবিলিটি অ্যালাউস ফর কন্টিনিউয়াস রিঅ্যাসেসমেন্ট অ্যাজ নিউ ইনফরমেশন বিকাম অ্যাভেলেবল। যে ঘটনাটা আমি বললাম আর কি। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। একটুখানি সাড়া দিয়েন, ক্লিয়ার হইলে একটুখানি একটুখানি রেসপন্স করেন। জি স্যার। 22 রোল, 37 রোল,
29 রোল। একটু রেসপন্স জি করেন স্যার। এই পর্যন্ত ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক আছে স্যার। জি স্যার, ঠিক আছে। ওকে, সামনে গেলাম। দেখেন তাহলে এই প্রসেসটা আমি কিভাবে রান করব, সেই প্রসেস, যে প্রসেসটা আমি যেভাবে রান করব সেটাই হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটি ইভালুয়েশন প্রসেস। তো ইভালুয়েশন প্রসেসটার প্রথম ধাপটা কি? একদম খুবই মানে আপনার যে ডিসিশন মেকিং এর যে আমি ধাপগুলো বলেছিলাম অনেকটা তার সাথেই সঙ্গতিপূর্ণ, বা কিছু কিছু জায়গায় সামঞ্জস্যপূর্ণও বটে। তো প্রথম ধাপ আমার কি হবে, প্রবলেমটা আমার মানে ডিফাইন করা, অর্থাৎ ইভেন্টটা কি সেটা আমার ডিফাইন করা। তো ক্লিয়ারলি যদি আমি প্রবলেম ডিফাইন করতে পারি তাহলে কিন্তু আমার আনসার খুঁজে বার করা সহজ হয়। ঠিক একইভাবে যে এখানে একদম ক্লিয়ারলি আপনার কি বলে, কি চাচ্ছি আমি সেটা ডিফাইন করা, দেন ওই রিলেটেড ইনফরমেশন গ্যাদার করা। যেমন আপনি নতুন একটা প্রোডাক্ট আনছেন, যেটা হচ্ছে যে আগে প্লাস্টিক কাপ চলতো, এখন আপনি কাগজের কাপ নিয়ে আসছেন, যে একটু বেশি পরিবেশ বান্ধব। তো প্লাস্টিক কাপ এতদিন মানুষ ব্যবহার করতো, তার আগে সিরামিকের কাপ ব্যবহার করতো চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য। তো আপনি রিলেটেড ইনফরমেশন গ্যাদার করবেন যে মানুষ কতটুকু, কত ফ্রিকোয়েন্সিতে চা খায়, তারা কতটুকু হটনেস পছন্দ করে, বা অফিসে তারা বেশি চা খেতে পছন্দ করে নাকি বাসায় বেশি চা খেতে পছন্দ করে। তো এই ধরনের ইনফরমেশন নিয়েই কিন্তু আপনি আপনার রিসার্চটা শুরু করবেন, কেননা প্লাস্টিক কাপে কতটুকু পছন্দ করে এই ডেটা কিন্তু আপনার কাছে নাই। সো আপনার রিলেটেড ইনফরমেশন, রিলেভেন্ট ইনফরমেশন কালেক্ট করতে হবে, দেন আপনার জাজমেন্ট খাটাইতে হবে। যে আপনি তখন একটা গেস করলেন, যেহেতু মানুষজন বেশি অফিসে চা খেতে পছন্দ করে, তাহলে অফিসে কাপ ধোয়ার ঝামেলা মানুষ নিতে চাইবে না, তাহলে সেখানে নিশ্চয়ই মানুষ অন টাইম কাপের দিকে বেশি ঝুঁকবে। অন টাইমের মধ্যে অ্যাভেলেবল আছে, আগে ছিল প্লাস্টিক, এখন আমি কাগজের কাপ যুক্ত করতেছি, তাহলে নিশ্চয়ই মানুষ যারা একটু বেশি পরিবেশ সচেতন, এবং আপনি এই ডেটাও কালেক্ট করলেন যে মানুষ ইদানিং তাদের আহ, কি বলে এনভায়রনমেন্টাল কনসাসনেসটা কতটুকু। তো দেখতেছেন যে এনভায়রনমেন্টাল কি বলে পলিউশন বা এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির প্রতি মানুষের এখন আগ্রহ অনেক বেশি, মানুষ খুবই সচেতন। তো সেক্ষেত্রে এই দিক বিবেচনা করে আপনি বলতে পারেন যে না, এটা মোটামুটি 80% চান্স আছে যে আমার কাগজের কাপটা বাজারে চলবে। আচ্ছা, তো এই পার্সোনাল জাজমেন্ট আপনি এই পর্যায়ে এসে খাটাবেন। এবার ক্যালিব্রেশন, ক্যালিব্রেশন মানে মানে বোঝেন না কে কে, সে একটু বলেন। ক্যালিব্রেশন শব্দটার সাথে পরিচিত না কে কে? রনি, সাগরশীল, আছেন আপনারা? এই 37 রোল, উম, দেবপ্রিয়। জি স্যার, আছি। হ্যাঁ, জি ক্যালিব্রেশন স্যার। শব্দটা খুব পরিচিত। জি স্যার। হ্যাঁ, আমি যদি সংক্ষেপে বলি, ধরেন আপনারা যখন একটা স্কেল ইউজ করেন, স্কেলের উপরে দাগ কাটা থাকে, অর্থাৎ এক দাগ থেকে আরেকটা দাগ ঠিক অতটুক ডিস্টেন্স যদি কোনো বস্তু হয়, তাহলে আপনি এটারে 1 মিলিমিটার বলেন বা 1 সেন্টিমিটার বলেন। এই যে সঠিকভাবে দাগ কেটে দেয়া, এই ঘটনাটাই আমরা বলতে পারি যে ক্যালিব্রেশন, একদম যদি সহজে আমি বুঝাইতে পারি। তো আপনি এটার একটা ক্যালিব্রেট করলেন, যে আসলে মানে কতটুক হইলে আমরা কত পার্সেন্ট দিব। কেন আপনি একবার পার্সোনাল জাজমেন্ট খাটাইছেন যে হ্যাঁ প্লাস্টিক কাপ চলবে, কিন্তু কতটুক চলবে, কতটুক প্লাস্টিক, সরি কাগজের কাপ কতটুক প্লাস্টিক কাপে রিপ্লেস করবে, সেটা আপনি এবার ক্যালিব্রেট করবেন বেসড অন ইওর পার্সোনাল জাজমেন্ট। যদি আপনি এই ধরনের সিমিলার ইভালুয়েশন পূর্ববর্তী সময়ে করে থাকেন, সেটার উপর বেস করে আপনাকে এটা করতে হবে, যেহেতু এই ধরনের ডেটা নাই। এবার আপনি কনসিস্টেন্সি চেক করবেন, খুবই ইজি কথাবার্তা, এই জন্য বেশি বলতেছি না, সংক্ষেপে সেরে দিচ্ছি। সেটা হচ্ছে যে এবার আপনি কনসিস্টেন্সি চেক করবেন যে আসলে কি কনসিস্টেন্ট, আপনি হিসাব করলেন যে 100% প্রবাবিলিটিতে এই প্লাস্টিক কাপ প্রোডাকশনটাই খতম করে দিবে আমার এই প্লাস্টিক কাপ যদি আমি বাজারে আনি। এটা তো পসিবল না, কেননা সবাই তো আপনার এটা ইয়ে করবে না, মানে অ্যাকসেপ্ট করবে না। আবার দামেরও একটা ব্যাপার আছে, আপনার কাগজের কাপের দাম যদি বেশি হয়, প্লাস্টিক কাপ যদি চিপ অল্টারনেটিভ হয়, তখন আপনার অবশ্যই মানুষ চিপ অল্টারনেটিভের দিকেই যাইতে চাবে। তো আপনি দেখবেন যে ইনকনসিস্টেন্ট কোনো জাজমেন্ট আপনি করছেন কিনা। এর জন্য বেশ কিছু উপায় আছে, যেমন গ্রুপ ডিসিশন মেকিং বলে একটা ইয়ে আছে,
যে আপনি অনেকজন এক্সপার্টরে আপনি ইনভলভ করতে পারেন। যে অনেকজন এক্সপার্টরে যখন ইনভলভ করবেন তখন এররের মাত্রাটা কমে আসার সম্ভাবনাটাই আহ, যৌক্তিক, কমে আসাটাই যৌক্তিক। তো এই কনসিস্টেন্সি চেক করলেন, এবং আপনি এই কাজগুলা কিছু বিভিন্ন মেথডে করতে পারেন। যে যেমনটা আমি বলতেছিলাম যে এক্সপার্ট ইলিসিয়েশন, অর্থাৎ হচ্ছে যে আপনি মাল্টিপল এক্সপার্টরে মানে কনসাল্ট করলেন যে এটা কি হতে পারে, তাদের একটা এভারেজ ভিউ আপনি ফাইনালি অ্যাকসেপ্ট করলেন। বেজিয়ান আপডেটিং, এই যে বেজিয়ান থিওরি আপনারা আগেই করে এসেছেন বলে আমি ডিটেলসে যাচ্ছি না। আপনারা বেজিয়ান থিওরি কিভাবে কাজ করে এটা একটুখানি প্রবাবিলিটি থেকে দেখে নিন। যদি একান্তই কারো না মনে থাকে সেক্ষেত্রে জাস্ট এটা গুগলে সার্চ দিয়েন, অথবা যদি আরো সহজে চান তাহলে চ্যাট জিপিটিতে সার্চ দিয়েন। দিলে আপনার খুব সুন্দর একটা সূত্র আছে, চলে আসবে। ওই অনুযায়ী আপনি এটা আপডেট করতে পারেন। দেন আপনাকে একটা স্কোরিং রুল ডেভেলপ করা, যে আসলে আপনি যে স্কোরটা দিলেন এই জিনিসটা একটা যদি কমন রুল আনতে পারেন, যে মোটামুটি এই ঘটনা ঘটলে আমি 10% 10 দিব, এই ঘটনা ঘটলে ঘটলে আমি 5 দিব, এরকম একটা স্কোরিং রুল যদি আপনি আনতে পারেন তাহলে জিনিসটা আপনার জন্য মোটামুটি একটা মানে স্বতঃসিদ্ধ পর্যায়ে চলে গেল। ওকে, সামনে যাই। এর একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা একটুখানি সবার একটু কাইন্ডলি পড়তে হবে, একটুখানি সবাই একটু কোঅপারেট করবেন আশা করি। এই অংশটুকু একটুখানি সবাই একটু পড়বেন কাইন্ডলি। টাইম 2 মিনিট, একটুখানি সবাই পড়বেন। যে ওই আগের স্টেপগুলাই একটা আমি একটু পড়ে দেই। সাপোজ ইউ আর ইভালুয়েটিং এ প্রবাবিলিটি দ্যাট আ নিউ প্রোডাক্ট লঞ্চ, একটা নতুন প্রোডাক্ট আপনি বাজারে আনছেন, যেমনটা আমি বলছিলাম কাপ, মানে কাগজের কাপ। আপনি এখন কলার ফাইবারের কাপ নিয়ে আসলেন, কলার ফাইবার থেকে প্লাস্টিক সদৃশ্য একটা জিনিস যেটা হলো বায়োডিগ্রেডেবল, বা অথবা পাটের আঁশ থেকে এরকম একটা আপনি একটা কফি কাপ ইনভেন্ট করলেন। তো এই নিউ প্রোডাক্ট লঞ্চ উইল বি সাকসেসফুল। Suppose you are evaluating the probability that a new product launch will be successful. এইটা আপনি মানে কি মানে প্রবাবিলিটিতে অ্যাসাইন করবেন, এটা কোন ধাপে মানে কোন ধাপগুলো ফলো করে করবেন সেটা জাস্ট এখানে একটু আউটলাইন করা আছে। একটুখানি একবার একটু রিডিং দেন, শেষ হয়ে গেলে সবাই একটু আমাদের বলবেন যে কমপ্লিট। স্যার হয়ে গেছে, কিন্তু স্যার এই যে 5 নাম্বার অপশনটা মানে কনসিস্টেন্সি চেক, এইটা যদি একটু বলে দিতেন। হ্যাঁ, হ্যালো। তো কনসিস্টেন্সি চেক, এনশিওর দ্যাট ইউর এস্টিমেটস আর ইনিশিয়ালি কনসিস্টেন্ট। For example, if you assign 65% chance of success, the failure probability should be 35%. এটা খুবই ইজি ব্যাপার। যেমন ধরেন আপনি যদি মনে করেন যে 10% প্লাস ধর, আহ, আপনি হচ্ছে নতুন কাপ তৈরি করছেন হচ্ছে কলার ফাইবারের বা ধরেন পাটের ফাইবারের, কারণ আপনি ধরতেছেন যে 50% এটা মানে অন্য কাপগুলোর রিডিউস করে ফেলবে। আর আপনি বললেন যে 65% চান্স আছে যে বাজারে এই প্রোডাক্টটা সাকসেসফুল হবে। তার মানে সাকসেসফুল হবে না কত পার্সেন্ট? থার্টি ফাইভ থার্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট থার্টি কিন্তু ফাইভ স্যার পার্সেন্ট এখানে মানে এখন কনসিস্টেন্সি টার্মটা আসলে বুঝতেছি। কনসিস্টেন্সির আপনার এই যে কোহেরেন্স প্রিন্সিপালটা পড়াইলে বুঝতে পারবেন। একটুখানি ধৈর্য ধরেন, আমি পরে করে কোহেরেন্স প্রিন্সিপালে যাব। অর্থাৎ আপনার
এক কথায় প্রবাবিলিটি তো আপনার একের বেশি হইতে পারবে না, জিরোর কম হইতে পারবে না, এতটুকু তো মানেন। জি স্যার। তো যদি দেখাচ্ছে আমার মানে যদি সাকসেসের প্রবাবিলিটি 70% আর ফেলিওরের প্রবাবিলিটি 40%, তাহলে এটা কি কনসিস্টেন্সি কনসিস্টেন্ট হইলো? না স্যার। আমার কথা বুঝছেন? মানে না। কিছুটা মনে হয় পরিষ্কার। জি স্যার। তো আপনার এই প্রবাবিলিটি থিওরির সাথে জিনিসটা কম্প্যাটিবল হইতে হবে, এটাই এটাই হচ্ছে মূল বক্তব্য। অ্যাপ্লিকেশন গুলো কি হইতে পারে? ডিসিশন আন্ডার আনসার্টেনটির ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। রিস্ক অ্যাসেস করতে পারেন, যে দেখা যাচ্ছে একজনের লোন দিচ্ছেন, এখন লোন দিলেন, আপনার কাছে লোন নিতে আসছে এমন এক ব্যক্তি যার আসলে ইনকাম 5,000 টাকা, সে 5 লাখ টাকার লোন অ্যাপ্লাই করছে। আপনি চিন্তা করে দেখলেন যে কি আসলে কয়েকজন এক্সপার্টের ওপিনিয়ন নিলেন, এর ইনকাম এত, এর জব করেই এ কি 5 লাখ টাকা নিলে 5 বছর শোধ দিতে পারবে, তার প্রবাবিলিটি কত? তো আপনি রিস্ক অ্যাসেসের ক্ষেত্রে করতে পারেন। ওয়েদার ফোরকাস্টিং, অনেক সময় আপনার কাছে এনাফ ডাটা থাকে না যে কখন ঘূর্ণিঝড় হবে, কখন ভূমিকম্প হবে। তো বিজ্ঞানীরা কিন্তু একটা রেঞ্জ দিয়ে দেয় যে এই রেঞ্জের মধ্যে একটা আর্থকোয়েক আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। তো এই ধরনের ক্ষেত্রেই এটা ইউজ করা যেতে পারে। আর মূল কথা হচ্ছে যেখানে অবজেক্টিভ ডেটা নাই, সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করি। যেমন আপনার পলিসি ফর্মুলেশন, গভর্নমেন্ট যখন নতুন পলিসি নেয়, সে কিন্তু জানা না এই পলিসি আগে কখনো কেউ নেয়নি। যেমন এর আগে পলিসি ছিল কি, যে দখলদার জমি তার। এখন নতুন পলিসি কি নিছে, যে জমির দলিল যার নামে জমি তার, জমি দখল সে তারে বুঝাই দিতে হবে। তো এই যে নতুন পলিসি, নতুন পলিসি আগে আপনার ক্যাবিনেট মিনিস্টাররা ক্যাবিনেটে আলোচনা করে, করে তারা একটা প্রবাবিলিটি মনে মনে অ্যাসাইন করে যে হ্যাঁ এই তো এটা এরকম হইলে হইতে পারে। তো সেই অনুযায়ী তারা কাজ করে। নতুন স্ট্র্যাটেজি ফর্মুলেশনের ক্ষেত্রে আপনি সাবজেক্টিভ প্রবাবিলিটি ইউজ করতে পারেন। হ্যাঁ, লিমিটেশন অবশ্যই আছে। সাবজেক্টিভ প্রবাবিলিটি কিন্তু একদম আপনার মানে ইনফ্লুয়েন্স ফ্রি না, বায়াস বায়াসনেস ফ্রি না। এটা কিন্তু এক একজন মানুষের কাছে এক এক রকম মনে হইতে পারে। যেমন আজকে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে বৃষ্টি হবে, আরেকজনের মনে হচ্ছে যে না আজকে বৃষ্টি হবে না। এটা হইতেই পারে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু একদম কংক্রিট কোনো আপনার সলিউশন এনে দেয় না, এটা এক্স্যাক্টলি আপনার কোনো সলিউশন দিবে না। তো এই ছিল হচ্ছে ওভারঅল সাবজেক্টিভ প্রবাবিলিটি। আমি 30 সেকেন্ড বা 1 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, দিয়ে আমি কোহিরেন্স প্রিন্সিপালটা শুরু করব। আচ্ছা, কোহেরেন্স প্রিন্সিপালটা শুরু করলাম। দেখেন, আশা করি দেখতে পাচ্ছেন। একটু সাড়া দিয়েন, যেহেতু অল্প সময় আছে, আমি অল্প সময়ে শেষ করার চেষ্টা করব। একটুখানি রেসপন্স করেন। জি স্যার, দেখা হ্যাঁ, কোহেরেন্স প্রিন্সিপালটা হচ্ছে যে আপনার এই যে যেটা বলতেছিলেন আপনি, এই যে কনসিস্টেন্সি এবং লজিক্যালি সাউন্ড কিনা আপনার জাজমেন্ট, এই জিনিসটা ইভালুয়েট করাই হচ্ছে কোহেরেন্স প্রিন্সিপালের কাজ।
এখন কোহিরেন্স মানে কি, মানে একটার সাথে আরেকটা সামঞ্জস্য থাকা। তো আপনার যেটা আমি একটু আগেই বলতেছিলাম, যে একের বেশি প্রবাবিলিটি হয়ে গেল, নেগেটিভ প্রবাবিলিটি হয়ে গেল, এগুলো কখনোই কনসিস্টেন্ট হতে পারে না। তো এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য আমরা যে মেজারগুলো নিই, সেটাই হচ্ছে আমার কোহিরেন্স প্রিন্সিপালটা মাথায় রেখে আমি এই কাজটা করি। দেখেন, এই লাইনটা একটু পড়েন। কোহিরেন্স প্রিন্সিপাল স্টেটস দ্যাট আ পার্সনস সেট অফ প্রবাবিলিটি অ্যাসেসমেন্ট শুড নট লিড টু কন্ট্রাডিকশন। এই যে কন্ট্রাডিকশনটা থাকতে পারবে না কখনো, কন্ট্রাডিকশন যেন না হয়ে যায়। অ্যান্ড শুড ওবে দ্য বেসিক রুলস অফ প্রবাবিলিটি, এই কথাটাই হচ্ছে এর মূল বক্তব্য। বেসিক রুলগুলো আপনারা সবাই জানেন, এই জন্য আমি খুব বেশি লেন্দি এই বিষয়টা করব না। কি কি এক্সিওমগুলা কি কি আমি একটু জাস্ট ধারণা দিয়ে যাই। তাহলে একটা হচ্ছে কন্ট্রাডিক্ট করলে হবে না, যে আপনি বললেন যে হ্যাঁ প্লাস্টিক কাপ চলবে, প্লাস্টিক কাপ কখনোই রিপ্লেস হবে না, আবার আপনি বলতেছেন যে না কাগজের কাপ আনছি, এখন প্লাস্টিক কাপ রিমুভ হয়ে যাবে। দুইটা দুইটার আপনার এগেনস্টে যাইতে মানে গেলে হবে না, এটাই হচ্ছে মূল বক্তব্য। আপনি একবার একজনের ভালো বললেন, সাথে সাথে একজনের খারাপ বললেন, এই কাজ করা যাবে। এখন প্রথম বিষয় হচ্ছে যে নন নেগেটিভিটি, প্রবাবিলিটি কখনোই নেগেটিভ হইতে পারে না। যে কোনো কিছুর প্রবাবিলিটি হয় জিরো হবে, না হলে জিরো থেকে বেশি হবে এবং একের মধ্যে থাকবে, 0 থেকে 1-এর মধ্যে থাকবে। নর্মালাইজেশন, দ্য প্রবাবিলিটি অফ এন্টায়ার স্যাম্পল স্পেস ইজ অন, একের বেশি প্রবাবিলিটি হইতে পারবে না। অ্যাডিটিভিটি, আপনি যদি আহ দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, আপনারা এগুলো প্রবাবিলিটি পড়ে আসছেন, এই জন্য একটু ফাস্ট যাচ্ছে। যদি দুইটা জিনিস মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, তাহলে তাদের যোগফল, অর্থাৎ তাদের প্রবাবিলিটি ইউনিয়ন, দুইটা যোগফল হবে। এগুলো হচ্ছে প্রবাবিলিটির একদম বেসিক ধারণা। তো এইগুলোকে কখনোই ভায়োলেট করে আপনার জাজমেন্ট দেওয়া যাবে না। এটাই হচ্ছে এর একদম পিন পয়েন্ট যে কথা, সেটাই হচ্ছে এটা, মানে মোরাল অফ দ্য স্টোরি। এখন কোহেরেন্সটা আপনি কিভাবে এনশিওর করবেন, এই জিনিসগুলো মাথায় রেখে এনশিওর করবেন, ব্যাস এটাই হচ্ছে মানে খুবই সহজ হিসাব। দেখেন, টু এনশিওর ইউর সাবজেক্টিভ প্রবাবিলিটিস আর কোহেরেন্ট, ইউ নিড টু মেক শিওর দে স্যাটিসফাই দ্য ফলোইং কন্ডিশনস। একটা হচ্ছে যে প্রবাবিলিটি গুলো সাম অন হবে। একটু আগে কবির যে প্রশ্নটা করলেন, যে কি কনসিস্টেন্সি বিষয়টা কি, ওইখানে কনসিস্টেন্সি ছিল এটাই যে আমি বলতেছি যে সাকসেসের রেট 70%, তাহলে নিশ্চয়ই ফেলিওর রেট 30%-এর বেশি যদি আমি বলে দিই, আমি বললাম যে 50% ফেলিওর রেট, এটা কখনোই হইল না। কেন, আপনি মানে আপনার স্যাম্পল স্পেসের বাইরে বের হয়ে গেছেন, মানে একের বেশি আপনি প্রবাবিলিটি দিয়ে ফেলছেন। অর্থাৎ আপনার কোন একটা প্রবাবিলিটির এবং তার কমপ্লিমেন্ট প্রবাবিলিটি, মানে পি অফ এ এবং পি অফ এ ড্যাশের যোগফল অবশ্যই একের বেশি হওয়া যাবে না, প্রবাবিলিটি সাম অন। এই জিনিসটা আপনি মাথায় রাখবেন, এই যে যেমন এই লাইনটা দেখলেই বুঝবেন। সাব অ্যাডিটিভিটি, যে যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ, আগেরটা কি দেখাইছিলাম যে মিউচুয়ালি এক্সক্লুসিভ হইলে দুইটা যোগফল হবে, কিন্তু যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে আপনার দুইটা প্রবাবিলিটির ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির যোগফল তাদের সম্মিলিত প্রবাবিলিটির যোগফলের, অর্থাৎ ইউনিয়ন প্রবাবিলিটির যোগফলের চাইতে চাইতে বেশি হবে অথবা সমান হবে। মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয় সেক্ষেত্রে সমান। এগুলো এগুলো আপনারা পড়ে আসছেন, এই জন্য আমি একটু ফার্স্ট যাচ্ছি, বোঝার সমস্যা হলে বললেন, দরকার হলে আমি নেক্সট ক্লাসে একটু ব্যাখ্যা করবো। নন নেগেটিভিটি, প্রবাবিলিটি কখনোই নেগেটিভ হইতে পারে না। দেখেন, কনসিস্টেন্ট কন্ডিশনিং, যে আপনার ওয়েট, এখানে ডাবল হয়ে গেছে। এইবার দেখেন যে এইটার আপনার কি বলেন, যে বি এর সাপেক্ষে এ ঘটার প্রবাবিলিটি, যদি মানে এটা তো কন্ডিশনাল প্রবাবিলিটি আপনারা পড়ছেন না, এই কন্ডিশনাল, এক কথায় কন্ডিশনাল প্রবাবিলিটিটা স্যাটিসফাই করা লাগে। আর হচ্ছে এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা শুনে ইনকন কোহিরেন্সের এক্সাম্পল দেওয়া আছে। পি অফ এ আমি বলতেছি 0.7, পি অফ বি বলতেছি 0.6, আবার পি অফ এ ইউনিয়ন বি বলতেছি 0.5, যেটা হচ্ছে যে আপনার এই রুলটারে ভায়োলেট করে, এই সাব অ্যাডিটিভিটি ভায়োলেট করে, অর্থাৎ এটা ইনকনসিস্টেন্ট।
এটারে ফলো করে না। আচ্ছা, এরপরে আসি, যদি এটা এরকম হতো যে A.7 B.6 এ ইউনিয়ন B.9, তো এই ক্ষেত্রেও কিন্তু আপনার আহ, এই এই ক্ষেত্রে কিন্তু আপনার মানে স্যাটিসফাই করতেছে। তো যেহেতু স্যাটিসফাই করতেছে, এটা কিন্তু আপনার কনসিস্টেন্ট। তো আপনি এটা অ্যাভয়েড করার জন্য কি করবেন? ক্রস চেক করবেন। এই ইনকনসিস্টেন্সি অ্যাভয়েড করার জন্য ক্রস চেক করবেন, প্রবাবিলিটি ট্রি ইউজ করবেন, এবং মানে